নমস্কার, আপনারা দেখছেন শান্তম টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তের খবরে। প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন প্রকৃত অর্থে একজন জননেতা। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সুরজিৎ দত্তের শ্রদ্ধাঞ্জলি এবং স্মরণ সভা অনুষ্ঠানে যোগ দিতে এসে এভাবে নিজের অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপির উদ্যোগে প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের শ্রদ্ধাঞ্জলি এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি তথা বর্তমান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের নামটা এখনো রয়েছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার মোবাইলে। যে কোনো সময় মোবাইল যদি তিনি দেখেন, তখন মোবাইলটার মধ্যে নামটা দেখে মনে হয় এখনো সুরজিৎ দত্ত রয়েছেন। মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের মতো এই ধরনের বহু নাম এখনো মোবাইলের মধ্যে রয়েছে, যারা এই পৃথিবীতে আর নেই। এভাবে ধীরে ধীরে মানুষ চলে যাবে, কিন্তু মোবাইলের মধ্যে নামটা থেকে যাবে। সেই নামটা ডিলিট করার আগে পর্যন্ত একদিন হয়তো তিনিও চলে যাবেন, কিন্তু তার নামটা হয়তো অন্য কারো মোবাইলে থেকে যাবে। সময়ের গতি এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী এভাবেই চলতে থাকবে। প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের মতো দিলখোলা লোক এর আগে রাজনৈতিক কিংবা সামাজিকভাবে কাউকে দেখা যায়নি। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের সম্পর্ক সেই স্কুল জীবন থেকে। সেই ১৯৬৭ থেকে ১৯৬৮ সালে মুখ্যমন্ত্রী তখন ছিলেন নবম শ্রেণীর ছাত্র। প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্ত রিকশা করে যে কোনো স্থানে যাওয়ার সময়ে বর্তমান মুখ্যমন্ত্রী এবং তাদের সতীর্থদের দেখলেই রিকশা থেকে নেমে পড়তেন। ঘন্টার পর ঘন্টা তখন খোলামেলা কথা বলতেন। প্রয়াত সুরজিৎ দত্তের সেই সময়কার কথাগুলো তখন সকলকেই শুনতে হতো। মাঝে কারো কথা বলার সুযোগ ছিল না। সেই সময়ে কেউই রাজনীতির পরিমণ্ডলে পা রাখেননি। বর্তমান মুখ্যমন্ত্রী সেই সময় উমাকান্ত একাডেমির ছাত্র ছিলেন। বিকেলে স্কুলের পর চৌমুহনী এলাকায় গল্প করার কিংবা আড্ডা মারার একটি স্থল ছিল। সেই সময়ে পাওয়ার দেখানোর একটা রেওয়াজ ছিল। কিন্তু যেহেতু সোনুদার সঙ্গে সকলের পরিচয়, সেই হিসেবে ভয় দেখিয়ে কিংবা পাওয়ারের জোরে কেউ কোনো ক্ষতি করবে এই আশঙ্কা কারো মধ্যে ছিল না। কারণ সোনুদা তখন ছিল তাদের পাশে। সে সময় শুধুমাত্র রামনগর এলাকা নয়, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধরনের মানুষ সোনুদার উপর ভিত্তি করে চলাফেরা করত। যে কোনো একটি পরিস্থিতির শিকার হয়ে তৎকালীন সময়ে এই প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের হাতে রক্তাক্ত হয়েছিল। তখন তিনি বহুদিন শিলচরে ছিলেন চিকিৎসার জন্য। সেই সময়ে গোটা রাজ্যেই যেন একটা হতাশার বাতাবরণ সৃষ্টি হয়েছিল। সকলে জনপ্রিয় সোনুদা বেঁচে আবার তাদের মধ্যে ফিরবেন কিনা সে আশঙ্কা ছিল সকলের মধ্যে। আর যখন তিনি বেঁচে সকলের মধ্যে ফিরলেন, তখন সকলেই যেন তাদের হারিয়ে যাওয়া শক্তি আবার ফিরে পেয়েছিল। কারণ তাদের প্রিয় সোনুদা তখন চলে এসেছিল তাদের মাঝে। তৎকালীন সময়ে যে কোনো মানুষ সমস্যার সম্মুখীন হলে প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে খবর পাঠানো হলে তিনি সঙ্গে সঙ্গে সেখানে চলে আসতেন। প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা স্ক্যানার হিসেবে তুলে ধরেন এদিনকার এই স্মরণ সভায়। মুখ্যমন্ত্রী বলেন, যে কোনো ধরনের ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কি হতে পারে, তার সেই ব্যক্তিকে দেখলেই বলে দিতে পারতেন তাদের প্রয়াত জনপ্রিয় দাদা সুরজিৎ দত্ত। প্রয়াত সেই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত রাজ্যের বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন, বহু মানুষকে বিপদের সময়ে সাহায্য করেছেন। তিনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দিতেন না। তার রাজনীতিতে আসাটাও একটা চমকে দেওয়ার মতো ঘটনা। সেই থেকে প্রতিটি মানুষের সঙ্গে তার একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে। মানুষের ঘরে ঘরে যাওয়া তখন থেকে শুরু করেছিলেন প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক। রামনগর বিধানসভা কেন্দ্র তখন বামেদের আতুর ঘর হিসেবে পরিচিত ছিল। আর সেখান থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন সুরজিৎ দত্ত। বামেরা যে কোনো জনসভায় তখন তাত্ত্বিক কথা বলতেন। এর সমস্ত তাত্ত্বিক কথা শোনার জন্য কেবলমাত্র তাদের ক্যাডাররাই আসতো। আর সুরজিৎ দত্ত যখন কথা বলতেন, তখন সাধারণ মানুষের ভিড় জমত। মনে হতো সাধারণ মানুষের মনের কথাগুলো বলে দিত সুরজিৎ দত্ত। কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা দেখতে চেয়েছিলেন সুরজিৎ দত্ত।
কংগ্রেসে থাকাকালীন অবস্থায় তিনি যখন দেখতে পেলেন যে কমিউনিস্ট মুক্ত ত্রিপুরা তার পক্ষে দেখা সম্ভব হচ্ছে না, তখনই তিনি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত সমাজের জন্য কি করেছেন তা মুখে বলে শেষ করা যাবে না। সকলের মাঝে সুরজিৎ দত্ত আর নেই, এই বিষয়টাও কারো মনে হয় না, কারণ সুরজিৎ দত্ত নামটাই একটা শক্তি। তার শারীরিক অবস্থা কখনোই তিনি কাউকে বুঝতে দেননি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে বলে গেছেন, এত সহজে তিনি মরবেন না। শুধুমাত্র লেখাপড়া জানা কিংবা শিক্ষিত হলেও জননেতা হওয়া যায় না। প্রকৃত অর্থে জননেতা কাকে বলে তা সুরজিৎ দত্তই বুঝিয়ে দিয়ে গেছেন। তবে হাট বাজার কিংবা যে কোনো স্থানে সুরজিৎ দত্ত নয়, সোনুদাকেই চিনত সবাই। শুধুমাত্র রামনগর কিংবা আগরতলায় নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ অভাব বোধ করবে তাদের প্রয়াত এই জননেতা সুরজিৎ দত্তের। তাদের এই জনপ্রিয় বিধায়কের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এভাবে একদিন পালন করতে হবে তা হয়তো কারো ধারণাতে ছিল না। মুখ্যমন্ত্রী প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের আত্মার সদ্গতি কামনা করার পাশাপাশি তাঁর পরিবার পরিজনদের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি গুরুত্ব আরোপ করেন। সুনুদা এখনো আমাদের মোবাইলের মধ্যে সুনুদার নামটা কিন্তু আছে। তো হঠাৎ করে যদি ফোনটা মোবাইলটা যদি দেখি, মনে হচ্ছে যে সুন্দর যে মোবাইলটা আসবে। সবাই এইরকম হয়, দেখতে দেখতে বহু লোক এরকম আমাদের এই মোবাইলের মধ্যে অনেকের নাম এখনো আছে যারা এই পৃথিবীতে এখন নেই। আস্তে আস্তে করে এইভাবে কিন্তু মানুষ যাবে, আর এই মোবাইলেও তাদের নাম থাকবে, আমরা তো ডিলিট করি না। এবং আস্তে আস্তে যখন আমরাও থাকবো না, তখন এই মোবাইলও এইভাবে পড়ে থাকবে। এটা থাকবে, এইভাবেই চলবে। সুনুদার সাথে আমরা ছোটবেলার থেকে আমাদের পরিচয়। 68, 67 থেকে সুনুদার সাথে আমার, কারণ তখন তো বোর্ড হয়, ক্লাস 9-এ পড়ি, তখন থেকে পরিচয়। যেটা আমাদের মেয়র সাহেব বলেছেন, আমরা তখন কিন্তু সুনুদা রাজনীতিও করতেন না, আর আমরা তো রাজনীতির দূরস্থ, বুঝতাম না কি রাজনীতি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সুনুদা হঠাৎ করে রিক্সা দিয়ে যাচ্ছে, আমাদের দেখে নেবে, এই বসে ঘন্টার পর ঘন্টা এই নানা রকম কথা শুনতে হবে। মানে সুনুদা বলবে, আমরা শুনবো, কোনো মাঝখানে কোনো কথা হবে না। এই যে খোলামেলার দিল কাকে বলে, সেটা কিন্তু সুনুদা, আমার মনে হয় না আর কেউ ত্রিপুরার জনগণকে কাউকে দেখিনি যারা রাজনীতির সাথে যুক্ত বা সামাজিকভাবে যুক্ত। এত দিল খোলা লোক ছিল যারা রাজনীতি করে, আমাদের পার্টি ছাড়াও সব পার্টির লোক বা সাধারণ মানুষ, সব মানুষ সুনুদাকে, সারা ত্রিপুরার মানুষ ওনাকে মিস করে। শুধু আগরতলার, আমি বহু জায়গায় যখন যেতাম, ওনার যখন মানে শক্ত শরীর ছিল, শক্ত মন ছিল, মন্ত্র ছিল, তখন সারা ত্রিপুরার এমন কোনো জায়গায় না যেখানে উনি যাননি, সব জায়গায় করেছেন। সেটা কিন্তু ভুলবার নয়। এখন সুনুদা নেই কথাটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আমাদের পার্টির মধ্যে একটা শক্তি, একটা আমরা কিন্তু লস করলাম। বিধানসভাতে তো আমি বেশি দিন পাইনি, কিন্তু সুনুদা আছে চুপচাপ, এই শারীরিক অবনতি থাকা সত্ত্বেও উনি কিন্তু রেগুলার যেতেন। পার্টি অফিসেরও কোনো মিটিং থাকবে, তারপরেও এই অবস্থার মধ্যে উনি যেতেন, মানে যেতেন। এরপর যখন নিজেকে পারেন না, কোনোদিন মানে এখানে বলা হয়নি যে আরে সুন্দর তোমার তো এই ডায়েটের যে বিষয়, তোমার কিডনির এই অবস্থা, এই কিডনির এই সমস্যার মধ্যে ডায়ালিসিস চলছে, তুমি খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করবো। আমি বলবো মেডিকেল সায়েন্সও বের করে গেছে পুরো দমে, যা যা ওনাকে কোনো রেস্ট্রিকশন নেই, সব খেয়ে, হয়তো এই খাওয়ার জন্যই এতদিন ধরে উনি মানে বেঁচে ছিলেন আমার মনে হয়। এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ছিলেন রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা, ছিলেন বিভিন্ন বিধানসভার বিধায়করা, ছিলেন নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর সহ ভারতীয় জনতা পার্টির মণ্ডল এবং বিভিন্ন সাংগঠনিক স্তরের কার্যকর্তারা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুরুতে সকলেই প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। শান্তন টিভি।
রামনগর বিধানসভা কেন্দ্রের প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্তের এক শোক সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় মজদুর মনিটরিং সেল এর উদ্যোগে। এই শোক সভা অনুষ্ঠিত হয় জয়পুর চৌমুহনী স্থিত পাকা ব্রিজে। এদিন এই শোক সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রয়াত জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত রাজার মতো জীবন যাপন করতেন, রাজার মতো খেতেন, রাজার মতো নিজেও হাসতেন আর সকলকে হাসাতেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক আরও বলেন, প্রয়াত এই জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত কেমন ধরনের জননেতা ছিলেন তা প্রমাণিত হয়েছে প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের শেষ যাত্রায় বটতলা মহাশ্মশানে। সেখানে তৈরি হয়েছিল জনসমুদ্র। শুধুমাত্র রামনগর কিংবা আগরতলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এই জনসমুদ্রের সৃষ্টি করে। সবচেয়ে বড় একটা জলজান্ত প্রমাণ হচ্ছে আমাদের প্রিয় সুনুদা, যিনি একটা রোল মডেল, যে মানুষকে কিভাবে রক্ষা করতে হয়, মানুষের পাশে দলমত ধর্ম সবকিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে কিভাবে সেবা করতে হয়, এটা জননেতা সুনুদার মধ্যে ছিল। এবং আমি আশা করব আমরা যারা রাজনীতিতে রয়েছি, আমাদের যারা বয়স কম, আমরা অন্য ধরনের রাজনীতি না করে সুনুদার যে যে ভালো গুণগুলি মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন, আমরা সেই গুণগুলিকে রপ্ত করব এবং আগামী দিন সেইগুলি দিয়ে নিজেরা জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো। সেই অনুকরণটা ওনার থেকে করাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। সেটাই হবে ওনার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। বয়স একটা নিষ্ঠুর জিনিস, রোগ ব্যাধি সব আমাদের সঙ্গী। বয়সের দরজায় কড়া নাড়ে। এই বয়সের হাতছানিকে তিনি তোয়াক্কা করেননি, তিনি রোগকে অসুখকেও তিনি তোয়াক্কা করেননি। 6 বছর যে ব্যক্তিটা ডায়ালিসিস নিতেন, ডায়ালিসিস নিয়ে বাড়িতেও আসতেন না। কোনো পার্টির কোনো প্রোগ্রাম থাকলে, কোনো কার্যক্রম থাকলে সেই কার্যক্রমে তিনি অংশ। মদ খেয়ে ঘুমানোর পর অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাম্মদ সিং। 7 ঘন্টা পর দেহ পৌঁছালো হাসপাতালে। ঘটনা সাবরুম থানার অন্তর্গত সাতচাঁদ আরটি ব্লকের অধীন রতনমণি এডিসির ভিলেজের রবীন্দ্রপাড়াতে। অস্বাভাবিক মৃত্যু পরিযায়ী শ্রমিকের। ঘটনা সাবরুম থানার অন্তর্গত সাতচাঁদ আরটি ব্লকের অধীনে রতনমণি এডিসি ভিলেজের রবীন্দ্রপাড়াতে। মৃত পরিযায়ী শ্রমিকের নাম মোহাম্মদ সিং, বাড়ি ঝাড়খণ্ডে। তিনি কাজ করতে এসে সোমবার গভীর রাতে তাদের ক্যাম্পে আনুমানিক রাত 2টো নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন। ক্যাম্পের অন্যান্য পরিযায়ী শ্রমিকরা জানান, রাতে তারা সকলে মিলে মদ্যপান করার পর ঘুমিয়ে পড়েন। পরে দেখতে পান মোহাম্মদ সিং এর কোনো শব্দ নেই। রাতেই তাদের সর্দার বহিরাজ্যের বিহারের পাটনার বাসিন্দা অমরেশ কুমারকে ফোন করে জানান। আজব কাহিনী হলো, ঢিলছোড়া দূরত্বে মনুঘাট স্বাস্থ্য কেন্দ্র থাকলেও তাকে নিয়ে যাওয়া হয়নি। অপরদিকে মনুঘাট বাজার থেকে সাবরুম মহকুমা হাসপাতালের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। প্রায় 7 ঘন্টা পর মনুঘাটে তাদের ক্যাম্প থেকে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এই নিয়ে সাবরুম থানার তদন্তকারী অফিসার ময়না তদন্ত করছে। সুপ্রিম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড মনুঘাট পাওয়ার গ্রিডের একটা শ্রমিক স্ট্রোক করছে ভোরবেলা। তো এটার হসপিটালে আনার পরে ডাক্তার ডেথ মৃত বলে ঘোষণা করছে। তো রিপুটেডলি স্ট্রোক, কিন্তু দ্য অ্যাকচুয়াল কজ অফ ডেথ উইল বি অ্যাসার্টেন আফটার কমপ্লিশন অফ পোস্টমর্টম এক্সামিনেশন। আচ্ছা, যেমন তারা সাথে যে লেবাররা আছিল তারার সঙ্গে কথা কইয়া যেটা আমরা কইছে যে তারা নাকি রাত্র 3টার সময় অসুস্থ হয়েছিল। তো আপনাদের কাছে এমন কোনো ইনফরমেশন আছে? এমন কোনো ইনফরমেশন নেই। আমাদেরকে ডাক্তারই ইনফরমেশন করছে, হসপিটালের ডক্টর আর ইমার্জেন্সি মেডিকেল অফিসার আমাদেরকে ইনফরমেশন করছে যে একটা ব্রড ডেথ হসপিটালে আছে, আপনারা প্লিজ টেক লফুল অ্যাকশন। তখন আমরা থানাতে এই হসপিটালে এসে আর কি। তাহলে কি মানে শ্রমিকটারা আনার আগেই মৃত্যু হয়েছে? শ্রমিকটা, হ্যাঁ, শ্রমিকের হসপিটালে আনার আগে ব্রড ডেথ আর কি, শ্রমিকের হসপিটালে আনার আগে। তো স্যার, শ্রমিকদের আরো অভিযোগ, তাদেরকে লাইফ ইন্স্যুরেন্স থেকে শুরু করে কোনো প্রকার সেফটি ব্যবহার করা জিনিসপত্র দেওয়া হয়নি। আর এই ব্যাপার নিয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে সত্যতা স্বীকার করে নিলেন সর্দার অমরেশ কুমার। আর এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে গুঞ্জন উঠেছে, কেন এ সমস্ত বেসরকারি সংস্থাটি শ্রমিকদের জন্য লাইফ ইন্স্যুরেন্স করা হয় না। এর আগেও এ সংস্থার অধীনে 2 বছর আগে সাবরুমে 3 জন শ্রমিক বিদ্যুতের খুঁটির কাজ করতে গিয়ে মৃত্যু হয়। শান্তন টিভি। লরি চালকদের ধর্মঘট জাতীয় সড়কে। নতুন করে আইন চালু না করার জন্য সরকারের উদ্দেশ্যে দাবি লরি চালকদের। প্রয়োজনে লাইসেন্স জমা দিয়ে দেবে বলে লরি চালকদের বক্তব্য। কুমার খাচে। রাজ্য জুড়ে প্রতিবাদের সামিল লরি চালকরা। একাধিক ট্রাক সংগঠন গোটা দেশে হরতাল শুরু করেছে। প্রভাব পড়েছে এই রাজ্যেও। জাতীয় সড়কগুলিতে ট্রাক থামিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন চালকরা।
যদিও এখনো পর্যন্ত সরকার পক্ষের তরফে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি। গোটা দেশে কার্যত অচল হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা। এরকম চলতে থাকলে আগামী কয়েকদিনে জ্বালানির ব্যাপক সংকট দেখা দেবে বলেও আশঙ্কা তৈরি হয়েছে। কেন হঠাৎ দেশ জুড়ে প্রতিবাদে সামিল হলেন গাড়ি ও ট্রাক চালকরা? এর নেপথ্যে রয়েছে ভারতীয় দণ্ড সংহিতার নয়া আইন। ব্রিটিশ আমলে তৈরি ইন্ডিয়ান প্যানেল কোড বাতিল করে এবার কার্যকর হবে দণ্ড সংহিতা। পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন সাজার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হিট অ্যান্ড রানের ক্ষেত্রে কারোর মৃত্যুর পর যদি গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তাহলে 7 থেকে 10 বছরের সাজা হবে। 7 লক্ষ টাকা জরিমানাও গুনতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালেও এ সাজার মুখে পড়বেন গাড়ি চালকরা। মঙ্গলবার কুমারঘাটে জাতীয় সড়কের পাশে লরি দাঁড় করিয়ে রেখে আন্দোলনে নামে তারা। লরি চালকদের অভিযোগ, সম্প্রতি কেন্দ্রীয় সরকার রাস্তার গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে বলা হয়েছে রাস্তায় বের হয়ে কোনো গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে তাকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানার সাথে যেতে হবে জেলেও। এর পাশাপাশি আরও জুড়ে দেওয়া হয়েছে একাধিক নিয়ম। সরকারের এই সিদ্ধান্তই চরম আপত্তি গাড়ি চালকদের। এই আইন কার্যকর হবার আগেই এর বিরুদ্ধে রাস্তায় লরি চালকরা মঙ্গলবার কুমারঘাটের 91 মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে সমস্ত লরি চালকরা আচমকাই গাড়ি থামিয়ে আন্দোলন শুরু করে। লরি চালকদের বক্তব্য, সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে অবরোধ থেকে হাঁটবে না তারা। তারা জানান, সরকার যে আইন আনতে চলেছে সেটা কালো কানুন। এই সাজা তারা গ্রহণ করতে পারবে না। প্রয়োজনে লাইসেন্স সরকারের কাছে জমা দিয়ে দেবে বলে জানান। কালাকানুন 10 বছর জেল, 5 লক্ষ টাকা ফাইন। কোনো ড্রাইভার দিতে পারতো না। এখানে ড্রাইভার দাঁড়াইছে, আমরা আর গাড়ি চালাইতাম। আর আমরা গাড়ি চালাইতাম না। সরকার যখন করবে লাইসেন্স দিয়ে জমা দিয়ে দিই, যখন করবো লাইসেন্স গাড়ির মালিকের সাথে জমা দিয়ে দিচ্ছি। অলরেডি মোটামুটি গাড়ি ছাড়িয়ে দিয়েছে, আর কিছু রয়েছে তারা অনেক সময় আছে, তারা অনেক সময় নিজের ইচ্ছা লেগে পুলিশ প্রশাসন লাইসেন্স শেষ করে নেয়। আমরা শেষ করে নেওয়া লাগতো, আমরা নিজের ইচ্ছা মতো লাইসেন্স নিয়ে দিয়ে দিই। থানার মাধ্যমে খালি পূজা করে 100 টাকা ড্রাইভার চান্দা। এটা আবার কি? আপনার 20,000 টাকা মাসে বেতন, 100 টাকা দিলে কত টাকা আই পড়ে? 50,000 টাকা 60,000 টাকা পায়। ওই দেখেন, আমি শান্তি একলা, আমি একটা ড্রাইভার মানুষ, ওই দেন পিকনিক খাইমো 8,000 টাকা বক্স ভাড়া। পরে ঘটনার খবর পেয়ে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শেষ পর্যন্ত কুমারঘাট মহকুমা শাসক অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে লরি চালকরা। প্রতিনিধি দল মহকুমা শাসক সুব্রত দাসের নিকট স্মারকলিপি প্রদান করে। লরি চালকদের এই ধর্মঘটের জন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যের দিকে অবশ্যই নজর রাখতে হবে প্রশাসনের। শান্তন টিভি। শিক্ষক শিক্ষিকাদের প্রশ্রয়ে স্কুলে পিকনিক ঘিরে ঘটল অপ্রীতিকর ঘটনা। শেষ পর্যন্ত মুখ লুকিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা ঋষ্যমুখ নবোদয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের। ঘটনায় আহত প্রায় 20 জন ছাত্র। বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের অধীন বাঁশপদুয়া জহর নবোদয় বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে সোমবার। এই ঘটনায় 20 জন ছাত্র আহত হয়। একটি বিদ্যালয়ে এই ধরনের অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় এবং অভিভাবক মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনার সূত্রপাত গত 31 ডিসেম্বর রাতে। স্কুলের অনুমতি নিয়ে এদিন রাতে স্কুল প্রাঙ্গণে চলছিল নতুন বছর আগমন উপলক্ষে অনুষ্ঠান এবং পিকনিক। স্কুল থেকে সময় বেঁধে দেওয়া হয়েছিল, সন্ধ্যা 6টা থেকে রাত 9:30টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠান বন্ধ করতে বলায় বাধে বিপত্তি। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা তা মানতে নারাজ। তাদের বক্তব্য, অনুষ্ঠান আরো কিছুক্ষণ সময় চলবে। এই নিয়ে শিক্ষক এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। শিক্ষকদের পাত্তা না দিয়ে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা অনুষ্ঠান আরো কিছু জারি রাখার জন্য একাদশ শ্রেণীর ছাত্রদের উস্কানি দিতে থাকে, কিন্তু একাদশ শ্রেণীর ছাত্ররা শুনেনি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা। তবে এদিন রাতে আর তেমন কিছু হয়নি। দ্বাদশ শ্রেণীর ছাত্ররা সেদিন রাতে অন্যান্য ক্লাসের ছাত্রদের হুলিয়া জারি করে আসে। ডাইনিং হল থেকে আনা টেবিল দিয়ে যে স্টেজ বানানো হয়েছে অনুষ্ঠানের জন্য, সেই টেবিলগুলি যাতে পরের দিন সকালে কোনো ছাত্ররা না নিয়ে যায়। এই টেবিলগুলো শিক্ষক শিক্ষিকারা ডাইনিং হলে নিয়ে যাবে বলে হুলিয়া জারি করে। কিন্তু এই অনুষ্ঠানের দায়িত্বে যখন একাদশ শ্রেণীর ছাত্ররাই ছিল, সে অনুযায়ী ডাইনিং হলের টেবিলগুলো পরের দিন সকালে একাদশ শ্রেণীর ছাত্ররা নিয়ে যায়। আর এতে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা।
একাদশ শ্রেণীর ছাত্ররা ডাইনিং হলে বসে ভাত খাচ্ছিল। সে সময় কিছু দ্বাদশ শ্রেণীর পড়ুয়া ছাত্ররা ডাইনিং হলের ভেতরে গিয়ে দরজাতে খিল দিয়ে, বাঁশ ও পাইপ দিয়ে বেধড়ক মারধর শুরু করে একাদশ শ্রেণীর ছাত্রদেরকে। এতে একাদশ শ্রেণীর 20 জন ছাত্র আহত হয়। ঘটনা রিহার্সাল চলে মঙ্গলবার পর্যন্ত। এই খবর প্রকাশ হতে অভিভাবকরা স্কুলে ছুটে আসে। উত্তেজনা নিরসনে শিক্ষকরা অভিভাবকদের সাথে বৈঠক করে আপোষ মীমাংসার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করে। পাশাপাশি এই ঘটনার সম্পর্কে জেলা শাসককে অবহিত করা হয়েছে বলেও জানা যায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিভাবকরা জানান, যারা আক্রমণ সংঘটিত করেছে তাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, স্কুলে রাতের বেলা পিকনিক করার অনুমতি কিভাবে দিল শিক্ষক শিক্ষিকারা? কোন নাইট ক্লাবে পরিণত করতে চাইছে স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা? আর এখন যখন এই ধরনের ঘটনাটি স্কুলকে কালিমা লিপ্ত করলো, তখন আপোষ মীমাংসা করে ঝামেলা থেকে মুক্তি পেতে চাইছে স্কুলের দায়িত্ব জ্ঞানহীন শিক্ষক শিক্ষিকারা, এমনটাই মনে করছে স্থানীয়রা। একটা প্রোগ্রাম আসলো, আমরা স্কুলে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করছিলাম। তো করোনার সময় আমরা অনেক কাজ করছি। আমরা পুরো ক্লাস 11 অর্গানাইজার আসলো, আমরা পুরো ক্লাসে মিলিয়ে আমরা অনেকটা জিনিস আনছি। বেঞ্চ আনছি, মেসে যেখানে আমরা খাই ওইখান থেকে আমরা বেঞ্চ আনছি। বেঞ্চ এনে আমরা স্টেজ বানাইছি। সবাই হেল্প করছে আমরা আনানোর সময়। এতটুকু হয়ে গেছে, সব ঠিকঠাক আসলো, প্রোগ্রাম ঠিক আসলো। প্রোগ্রামের টাইমিং আসলো 6টা থেকে 8:30। আর 8:30 থেকে 9:30 আসলো খানাটা না খায় সবাই হোস্টেলে গিয়ে ঘুমাইছে। তখন ক্লাস 12 তারা মিডল দিয়ে 8:30টার পরে 8:30টার পরে ক্লাস 12 তারা কইতেছে যে আমরা আরও ডান্স করতাম। তো টিচার বলছিল ঠিক আছে 9:30 পর্যন্ত করিয়ে দাও, খানাটানার সময় 9:30 বাজে গেছে। এত রাত্র পর্যন্ত গার্লস তারা একাডেমিক ব্লকে আসলো। গার্লসের হাউস মাস্টার তারা বলছে তারা এখন ছাড়িয়ে দাও, গার্লস তারা ঘুমাচ্ছে, বয়েজ তারা যাত্রা করা। সামধুন টিভি। ফরেনসিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতি 11 পরিবারকে উচ্ছেদের নোটিশ পাঠানোর পর মঙ্গলবার এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে পড়ে মহকুমা প্রশাসনের আধিকারিকরা। বাধ্য হয়ে তাদেরকে তথ্য সংগ্রহ করার আগেই ফিরে আসতে হয়। ঘটনা শ্রীনগর থানার অন্তর্গত হরিরায় পাড়ায়। ফরেনসিক সায়েন্স কলেজ স্থাপনের নামে জনজাতি 11 পরিবারকে উচ্ছেদ করার নোটিশ পাঠানো হয়েছে এখন পর্যন্ত 2 বার, যার কারণে ব্যাপক ক্ষোভ লক্ষ্য করা গেছে পশ্চিম জেলার শ্রীনগর থানার অন্তর্গত হরিরায় পাড়া এলাকায়। 57 পরিবারের ওপর জনজাতি অংশের গরিব মানুষের বসবাস এখানে দীর্ঘ বহু বছর ধরে। 1995 সালে এনআরইটিসির পক্ষ থেকে এই উপজাতি অংশের গরিব পরিবারগুলিকে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছিল, যাতে করে তারা তাদের পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করতে পারে। সরকারি এনআরইটিসির অনুমোদন পেয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে চলেছে। এখানে রাজ্য সরকারের উপজাতি কল্যাণ দপ্তর এবং রাবার বোর্ড মিলে তাদের জীবিকা নির্বাহ করার জন্য একটি রাবার বাগান গড়ে দেয়। এই জায়গার পরিমাণ ছিল 42.56 একর। উৎপাদন শুরু হয় 2008 সাল থেকে। ঠিক এরই মধ্যে এই এলাকায় ফরেনসিক সায়েন্স কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নেয় সরকার, যার কারণে উপজাতি অংশের 11 পরিবারকে উচ্ছেদের নোটিশ জারি করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন থেকে। সরকারিভাবে উচ্ছেদের নোটিশ পাওয়ার পর 11 পরিবারের উপজাতি অংশের লোকজন প্রশাসনের দেওয়া এই নোটিশের প্রতিবাদ জানাতে শুরু করেছে। মঙ্গলবার পশ্চিম জেলার মহকুমা প্রশাসনের আধিকারিকরা সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শনে যান। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে জায়গাটি পরিদর্শন করে রাবার গাছের সংখ্যা কত এর একটা রিপোর্ট দিতে হবে। কিন্তু সরকারি আধিকারিকরা সেখানে গিয়ে সুবিধাভোগীদের ক্ষোভের মুখে পড়ে। পুরুষ মহিলা সকলেই প্রশাসনের আধিকারিকদের পথ রুখে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি তারা এখানে রাবার গাছের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে, আর এটাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। তারা কোনো অবস্থাতেই এই জায়গা এবং রাবার গাছগুলো ছাড়বে না। বিপক্ষকারীরা প্রশ্ন তোলেন, তাদেরকে কি গরু ছাগল ভেবে রেখেছে প্রশাসনের আধিকারিকরা, যে যখন খুশি তখন তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে? তারা রীতিমতো প্রশাসনকে পরিষ্কারভাবে হুমকি দিয়ে দেয় কোনোভাবেই তারা এই জমি প্রশাসনকে দেবে না। আমরা কিটা খাবো গরিব পেট কিটা আমরা খাবো কি সরকার লাগা ওখানে আমরা খাইতেছে কোলা পাঙ্গা চলতেছে হ্যাঁ এই জায়গা তারা নিলে আমরা কই যাইব বাট কই যাইব
পোলাপানের অবস্থা কি দিবা আমরা লেখাপড়া কলেজে দিয়ে অল্প তলটা খাইতেছে হ্যাঁ তাহলে তারা নিব কি সরকারি না গরু ছাগল নি পাইছে আমরা তারা তারা দিব আমরা জমি জমান চাষ করে খাইতেছি রাবার লাগায় খাইতেছি এটা পর্যন্ত সরকারি পাইছে না এটা কি সরকার বলে নক খবর নাই খায় সরকার সরকার তো আমরা লাগে সরকার হ্যাঁ আবার ইনে কষ্ট করে রাবার গাছ লাগায় খাইতেছি আবার তারা নন লাগে ইয়ে করে ব্যবস্থা করে আমরা কিটা খামো পোলাপান কিটা কেমনে চলো ওই জায়গায় যাও আর অন্য জায়গা তো মেলা জায়গা রয়েছে এখানে গিয়া করতো না আবার রাবার বাগান একটা রাবার বাগান তুলতে কত কষ্ট এটা সরকার বুঝছে না এটা তো সরকার বুঝন লাগে কলেজ করো ভালো কথা ওই এডিসি এরিয়াতে বা অন্য এরিয়াতে। এদিকে মহকুমা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন জায়গাটি সরকারের। মহকুমা প্রশাসনের থেকে তিনি এসেছেন এই জায়গাটি পরিদর্শন করার পাশাপাশি এখানে কতগুলো রাবার গাছ রয়েছে তার একটা সংখ্যা সহ রিপোর্ট তৈরি করার জন্য, কিন্তু বিক্ষোভের মুখে পড়ে তিনি সেই তথ্য সংগ্রহ করতে পারলেন না। আর এই রিপোর্টটি তিনি এখন দেবেন মহকুমা প্রশাসনের কাছে। এবারে যা করার তা করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এটা গভর্নমেন্টের জায়গা, তারা রাবার গাছের বেনিফিট দিচ্ছে। আজকে আমরা এসডিএম স্যারের অর্ডার মোতাবেক অ্যাসেসমেন্ট করতে এসেছিলাম, তাদের বাজার জন্য আমরা এটা করতে পারি, আমরা ফিরে যাচ্ছি। এটাকে আমরা রিপোর্ট করব। তাদের কি দাবি ছিল? তাদের দাবি আমরা জানি না ঠিক সঠিক, তারা বলছে যে এখানে তাদের যা ক্ষতি হচ্ছে এগুলো ক্ষতিপূরণ দিতে হবে, এই জন্য তাদের অনেক দাবি। এই জায়গাটা তারা ছাড়তে রাজি না, তো সে বিষয়ে আপনি কি বলবেন? এটা হায়ার অথরিটি আমার চিন্তা করবেন, এটা গভর্নমেন্টের জায়গা, আমরা হায়ার অথরিটি মানে অথরিটিকে রিপোর্ট করব, হায়ার অথরিটি আমরা ফার্দার ইনস্ট্রাকশন দেবেন আমরা। সব মিলিয়ে বলা যেতে পারে শ্রীনগর থানার অন্তর্গত দক্ষিণ আনন্দনগর হরিরায় পাড়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে মহিলাদের মধ্যে। মহিলাদের চোখ থেকে জল পর্যন্ত ঝরেছে। তাদের প্রশ্ন একটাই, সরকার তাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দিলে তারা তাদের সন্তান সন্ততিদের নিয়ে কোথায় যাবেন, কিভাবে নিজেদের জীবিকা নির্বাহ করবেন? আর এসব প্রশ্নের উত্তর বর্তমানে একমাত্র রয়েছে সরকারের কাছেই। শান্তন টিভি। রামনগর বিধানসভা কেন্দ্রে বর্ডার গোলচক্কর এলাকার আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে ভূতের মুখে রাম রাম। সিপিআইএম ডেপুটেশন প্রদান করল সদর মহকুমা পুলিশ আধিকারিকের কাছে। ইতিমধ্যে শুনেছেন যে গত 2-3 দিন যাবত বর্ডার গোলচক্কর এলাকার ভেতরে কয়েকজন সমাজদ্রোহী মিসক্রিয়েন্ট, এরা সমস্ত এলাকাটার মধ্যে মানুষের ভেতরে ভয় ভীতির পরিবেশ তৈরি করছে। ইতিমধ্যে 3-4 জন নিরীহ মানুষকে তারা মারধর করেছে। যারা আক্রান্ত হয়েছে তারা পুলিশের কাছে এফআইআরও করেছে, বিচার চেয়েছে। এবং আজকে প্রভাতী বিভিন্ন সংবাদপত্রেও এইসব নিয়ে খবরাখবর হয়েছে, আপনারা জানেন। আমরা জরুরি ভিত্তিতে এসডিপিও সাহেবের কাছে সময় চেয়েছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্যে। উনি আমাদের সময় দিয়েছেন, সন্ধ্যার সময় আসার জন্য বলেছেন। আমরা এসেছি মূলত ওই বিষয়টা নিয়ে। বর্ডার গোলচক্কর মানে এই নয় যে ওই এলাকায় যারা আছে সব মানুষ খারাপ, আমরা এটা মনে করি না। বর্ডার গোলচক্কর এলাকায় বহু বিশিষ্ট মানুষ আছেন, ভালো মানুষ আছেন, ভদ্রলোকরা আছেন। মূলত 3 থেকে 4 জন সমাজদ্রোহী, এরা সমস্ত এলাকাটার মধ্যে ভয় ভীতির যে পরিবেশ তৈরি করে রাখছে। ফের বাইক দুর্ঘটনা, নিহত 2 জনজাতি যুবক। নিহতদের নাম পহর দেববর্মা এবং জীবন দেববর্মা। জানা গেছে সোমবার গভীর রাতে টাকারচলা থানার অন্তর্গত জাবড়াকামিপাড়া এলাকার নাম্বারবিহীন একটি বাইক নিয়ে 2 জনজাতি যুবক দ্রুতগতিতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 যুবকের। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে টাকারজলা থানার পুলিশকে খবর দেয়। টাকারজলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে 2 যুবককে উদ্ধার করে টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর 2 যুবককে মৃত বলে ঘোষণা করে দেন। বর্তমানে 2 যুবকের মৃতদেহ টাকারজলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র মর্গে রয়েছে। আদালতের আবাসনে 3 জনকে মারধর করে আহত করল দুর্বৃত্তরা। ঘটনা আমবাসা জওহরনগর এলাকায়। জানা যায় আদালত আবাসিক প্রকল্পের কাজ চলছে, চলতি বছরে উদ্বোধনের কথা রয়েছে।
কিন্তু এর মধ্যেই অঘটন ঘটে গেল। ইংরেজি বর্ষ বিদায়ের শেষ দিনে অর্থাৎ রবিবার দিনে প্রতিদিনের মতো শ্রমিকরা কাজ করছিল। এদিন বিকেলে কলাছড়া এলাকার কয়েকজন সমাজদ্রোহী আদালত আবাসিকের ভেতরে ঢুকে ভাঙচুর চালায়, এমনকি কয়েকজন শ্রমিককে প্রচন্ড মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর অন্য শ্রমিকরা আহতদের প্রথমে আমবাসা প্রাথমিক হাসপাতালে, পরে ধলাই জেলা হাসপাতালে রেফার করে। জেলা হাসপাতাল থেকে একজন মহিলা শ্রমিক রাখি থাপা, অপর দুজন হলো দীপঙ্কর চক্রবর্তী এবং কিঙ্কর দত্ত। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, কিন্তু কিঙ্কর দত্ত তার অবস্থা আশঙ্কাজনক, কোমায় চলে গেছে। বর্তমানে আর্থিক সমস্যার কারণে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। জীবিতে রেফার করার পর যেতে পারছেন না, এই মর্মে আমবাসা থানায় মামলা করার প্রস্তুতি নিয়েছে বলে খবর। মানে 3টা ছেলে প্রথম অবস্থায় এসে আবার পরে জজপুরের ওয়াটারের সেন্টিপোজ ভাঙ্গার জন্য ওরা ডাক্কাডাক্কি করছে এবং একটা ওই ঘোড়া আসলো, ঘোড়াটা ভাঙছে। তো তখন প্রতিবাদ করার পরে এখানে একটু আক্রমণ করার পরে আমরা রাজমিস্ত্রি লোক একজন এখানে মারপিট করছে, করার পরে তারা লইয়া হসপিটালে পাঠাইছি। এবং আরে এরপরে এই তারে যে মারধর করছে তারপরে তারে মানে দমই মারি লইতে আসলো। আচ্ছা, দমই মারি লইতে আসলো। তখন নিয়ে আমি উত্তরের দক্ষিণের রুমের ভিতরে গিলের দরজা লাগাই কোয়ার্টার রুমের মধ্যে আচ্ছা নিয়ে সেটা তারে আমি বাঁচাইছি। বাঁচার পরে তারে ওঠো এখন কই আছে? কুলাই হাসপাতাল আছে। আচ্ছা, কি তুই আপনারা কি করছে? আমি প্রথমে দেখছিলাম ছেলেরা, এই 3জন ছেলে আসলো, ও আমরা সেন্ট্রি বানাইছিলাম, এটা ভাঙতে গেছিলাম না করছে দেখা আমার মারতে হয়েছে। আমার একটা ঠেলা ছিল, একবার ঠেলাতে ছিল, তারপর আমি গুছি উঠতে আবার আমার ঘুষি দিছে। কে দিছে? নাম কি? নাম তো জানি না। কি নাম রে তার? তোমার বাড়ির সাথে নাম, তার নাম কি? মনোজ। টাইটেল কি? রিয়া। তার বাড়ি কোথায়? জহরনগর কলারছড়ি। হ্যাঁ, জহরনগর কলারছড়ি। আচ্ছা, যারে তোমারও মারছে নাকি? যারে মারছে, যে বেশি আহত ব্রেনে মারছে, মাথায় বেশি, সে এখন কোনখানে আছে এডমিট? কুলাই হসপিটাল। কুলাই হসপিটাল। এখন আপনারা থানায় এসেছেন কেরে? কমলপুর থানার অপরেশকর গ্রামের রামসাধু পাড়ার বাসিন্দা সমীরণ নাগ। সমীরণ নাগের জ্যেষ্ঠতো ভাই সুসেন নাগের স্ত্রী সুমিত্রা নাগ, বয়স 35। সোমবার রাত 7:30টায় এলাকার এক বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে যায় এলাকার সকল পুরুষ লোক। রাত 8টা নাগাদ সমীরণ নাগ নির্জনতার সুযোগ নিয়ে জ্যেষ্ঠতো ভাই সুসেন নাগের ঘরে প্রবেশ করে, তখন ঝামেলা হয়। এদিকে পুলিশ গভীর রাতে অপরেশকরের গ্রামের রামসাধু পাড়ায় ছুটে যায়। পুলিশ অগ্নিদগ্ধ সুমিত্রা নাগের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ ঘটনা তদন্তে নেমেছে, এখন দেখার পুলিশের তদন্তে কি তথ্য বেরিয়ে আসে। ঘটনাটা হয়েছে কি, সেটা হালাই অপরাধ করে। আচ্ছা, আমাদের কাছে কল ছিল যে বাড়িতে দুজন আগুন লাগাইছে, আমরা কলেজের পিএস থেকে আমরা গেলাম, ওইখানে গিয়ে একজন দেখলাম যে স্পট ডেটে আছে, আর আরেকজনটা আমরা নিয়ে আইলাম। স্পট মহিলা? হ্যাঁ, মহিলা। ওনার নাম জানেন? মহিলার নাম রয়েছে গিয়ে সেটা সুমিত্রা নাগ। সুমিত্রা নাগ? সুমিত্রা নাগ। সুমিত্রা নাগ। হ্যাঁ। বয়স কত হইব? বয়স মানে 35। বিশালগড়ের চন্দ্রনগর এলাকায় মঙ্গলবার বিকেলে বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলো দুজন। ঘটনার বিবরণে জানা যায়, TR07F5182 নম্বরে বাইক নিয়ে দ্রুত গতিতে বিশালগড় থেকে গোলাঘাটের উদ্দেশ্যে যাওয়ার সময় বাদ্যাদিঘির চন্দ্রনগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুই যুবক। আহত দুই যুবক রাস্তা থেকে ছিটকে পাশে থাকা ধান খেতে পড়েছে। রক্তাক্ত অবস্থায় দুই যুবককে দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় বিশালগড় দমকল বাহিনীর কর্মীদের। বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলো আকাশ ভৌমিক ও আকাশ মজুমদার। বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জিবি হাসপাতালে রেফার করে দেয়। দমকল বাহিনীর এক কর্মী জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনের খবর আসে যে চন্দ্রনগর বাদ্যাদিঘি রোডে চন্দ্রনগর একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে যাওয়ার পর দেখলাম একটা বাইক জমিনে পড়ে গেছে অ্যাক্সিডেন্টে। কয়জন আহত হয়েছে? আমরা এখানে দুজন এজেড পার্সন পাইছি, দুজনকে আমরা নিয়ে এসেছি। কি নাম তাদের? একজনের নাম হলো আকাশ ভৌমিক, আরেকজনের নাম হলো আকাশ মজুমদার।
তাদের অবস্থা কিরকম? সিরিয়াস। কোন জায়গাতে পৌঁছেছেন? আমরা বিশালগড় সাব ডিভিশনাল হসপিটালে পৌঁছেছি। কোন রকম কর্মসূচি পালন করতে দিচ্ছে না বিশালগড় পুলিশ প্রশাসন। মঙ্গলবার দুপুরে বিশালগড় মহকুমার সিপিআইএম এর দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন বিশালগড়ের প্রাক্তন বিধায়ক ও সিপিআইএম এর মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার। সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা জানিয়েছেন, রাজ্য কমিটিতে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী অফিস টিলা বাজারে সিপিআইএম এর একটি কর্মসূচি ও মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল পুলিশের কাছে গত 31 ডিসেম্বর। কিন্তু 2 জানুয়ারি সকালে সিপিআইএম এর দলীয় নেতৃত্বের কাছে পুলিশের তরফে ফোন জানিয়ে দেওয়া হয়, ফোনে সেখানে কোনো রকম কর্মসূচি পালন করতে পারবে না সিপিআইএম, কারণ সেখানে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি পালন করবে। এদিকে সিপিআইএম এর মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার অভিযোগ করেন, পুলিশের কাছে যখন তারা অনুমতি চেয়েছিলেন তার আগে অন্য কোনো দল সেখানে কর্মসূচি পালন করার জন্য পুলিশের কাছে আবেদন করেনি। সেই ক্ষেত্রে পুলিশ ইচ্ছে করে সিপিআইএমকে কর্মসূচি করার অনুমতি দেয়নি। তিনি অভিযোগ করেন, বর্তমান শাসক দলের দলদাস হিসেবে কাজ করছে রাজ্যের পুলিশ প্রশাসন। আজকে সাংবাদিক সম্মেলন কেন? গোটা রাজ্যে আমরা ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস সভা করার জন্য পার্টি রাজ্য কমিটির সিদ্ধান্ত হয় এবং তারই অঙ্গ হিসাবে বিশালগড়ে আমরা 2 তারিখে সভা করার অনুমতি চাই। এই অনুমতি আমরা যেদিন চাই সেদিনই পুলিশ বলতে পারত যে আপনাদের আগে তো আরেকটা রাজনৈতিক দল এখানে কর্মসূচি চেয়েছে, কাজে যারা আগে চেয়েছে তাদেরকে অনুমতি দেব, আপনারা ভিন্ন তারিখ নেন। সাধারণভাবে আগরতলায় আমরা দেখি একই দিনে প্রোগ্রাম করেছি, পুলিশ বলেছে যে তাহলে রাস্তা 2টার দিকে যান। একই দিনে একই সময়ে 2 দলকে প্রোগ্রাম করতে দিয়েছে। তো আমরা দেখলাম যে প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি আসছে এবং ওনারা বললেই পারত যে 2 তারিখে অন্য একটা দল একই সময়ে একই জায়গায় চেয়েছে, আপনারা পরে একটা তারিখ নেন। মঙ্গলবার পাবিয়াছড়া বাজারের সামনে ভারতীয় জনতা পার্টির এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এই প্রকাশ্য সমাবেশে এদিন 13 পরিবারের 99 জন ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির শিবিরে আশ্রয় নেয়। গেরুয়া পতাকা তাদের হাতে তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ভগবান চন্দ্র দাস। এদিন এই প্রকাশ্য জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির ঊনকোটি জেলার সভাপতি পবিত্র দেবনাথ, পাবিয়াছড়া মণ্ডল সভাপতি কার্তিক দাস, কুমারঘাট পুর পরিষদের ভাইস চেয়ারম্যান পবন পাল সহ আরো অনেকেই। এই প্রকাশ্য জনসভায় সদ্য ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হওয়ার বিধায়ক ভগবান চন্দ্র দাসকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় পাবিয়াছড়া মহিলা মোর্চার উদ্যোগে। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, সিপিআইএম এবং কংগ্রেস যে এক ঘাটের মাঝি তা 2023 ত্রিপুরা বিধানসভায় প্রমাণিত হয়ে গেছে। বিরোধীরা শুধুমাত্র সন্ত্রাস সৃষ্টি করত এবং সন্ত্রাসে মদত দিত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বেশ দেশ জুড়ে চলছে উন্নয়নের যোগ্য। যখন সাফ নিয়ত থাকবে শাহী নীতি চলে আসবে। নিয়ত যেখানে সাফ থাকবে না, ভালো নীতি সেখানে আসবে না, ভালো কাজ কোনো দিন করতে পারবে না। এদের ছিল সংকীর্ণ মানসিকতা, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ছাড়িয়ে দাও, চালিয়ে দাও, পুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। এই ছিল এদের মানসিকতা, এদের মাথার মধ্যে 24 ঘন্টা এই ছিল ভাবনা। আর আমরা কি ভাবছি? ডিভাইডার পুরানটাকে শেষ করে নতুন ডিভাইডার তৈরি করে মানুষকে সুন্দরতা দেখাও, উন্নত মানের রেল স্টেশন তৈরি করো, বেশি বেশি রেল এখানে দাঁড় করাও, আর জনগণের স্বার্থে, যাত্রীদের স্বার্থে উন্নত মানের রেল স্টেশন হচ্ছে, উন্নত মানের রেল স্টেশন হচ্ছে, এত কাজ হচ্ছে। সিপিএম এর দুর্গ হিসেবে পরিচিত বিশালগড় মহকুমার অফিস টিলা বাজারে ভারতীয় জনতা পার্টি যোগদান সভা। মঙ্গলবার সন্ধ্যায় এই যোগদান সভায় বিরোধী শিবিরে 26 পরিবারের 105 জন ভোটার বিজেপিতে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদেরকে বরণ করে নেন বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব, সিপাহী জলা উত্তরের সাংগঠনিক জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিশালগড় মণ্ডলের প্রভারী অমল দেবনাথ, ভারপ্রাপ্ত মণ্ডল সভাপতি তপন দাস প্রমুখ উপস্থিত ছিলেন। আপনারা পথ প্রদর্শক হন, আপনাদের আশীর্বাদ ভালোবাসা যেন আমার চলার পথে পাতেও হয়। আজকে যারা নতুন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন, আমি একটা কথাই বলবো,
আমাদের ভারতীয় জনতা পার্টি একটা ডিসিপ্লিন পার্টি। আমাদের ভারতীয় জনতা পার্টির যে নীতি আদর্শ আছে সেইটাকে মাথায় রেখে বুথ স্তর পর্যন্ত আমাদের সংগঠনকে মজবুত করতে হবে এবং সারা বিশাল করে আগামী যে নির্বাচন আসছে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনকে বিরোধী শূন্য করতে হবে। কারণ আমরা দেখেছি যখনই নির্বাচন আসে বিরোধীরা কিন্তু আমাদেরকে মিথ্যা প্রলোভন দেওয়ার চেষ্টা করে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।